হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এটা আমার প্রথম ভিডিও। আজকে আমি ভারতের সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ বিষয়ে 100টি এমসিকিউ কুইজ এবং সমাধান করে দেব। যদি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, তাহলে আমি আরও এরকম ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব। তো চলো শুরু করা যাক। নির্দেশাবলী: প্রতিটি প্রশ্নের 4টি বিকল্প রয়েছে। সঠিক উত্তরটি বেছে নিন এবং তারপর বিস্তারিত সমাধান দেখুন। 1 নম্বর প্রশ্ন: কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ সরকারের নজরদারি শুরু হয়? সঠিক উত্তর বি, রেগুলেটিং অ্যাক্ট 1773। সমাধান: রেগুলেটিং অ্যাক্ট 1773 জারি করে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই আইনের মাধ্যমেই প্রথমবার কোম্পানির শাসনের জন্য একটি লিখিত সংবিধান প্রস্তুত করা হয়েছিল এবং ভারতে ব্রিটিশ সরকারের নজরদারি শুরু হয়েছিল। 2 নম্বর প্রশ্ন: 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রধান বিচারপতি ছাড়া আর কতজন বিচারপতি ছিলেন? সঠিক উত্তর সি, 3 জন। সমাধান: রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে 1774 সালে কলকাতা একটি সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়। এই কোর্টে একজন প্রধান বিচারপতি এবং 3 জন অপর বিচারপতি ছিলেন। স্যার এলিজা ইম্পে ছিলেন প্রথম প্রধান বিচারপতি। 3 নম্বর প্রশ্ন: কোন আইন অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামেও পরিচিত? সঠিক উত্তর বি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। সমাধান: রেগুলেটিং অ্যাক্ট 1773-এর ত্রুটিগুলি সংশোধন করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ করে। এই আইনটি অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামেও পরিচিত। এর মাধ্যমে কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যাবলী পৃথক করা হয়। 4 নম্বর প্রশ্ন: ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর বি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। সমাধান: চার্টার অ্যাক্ট 1933-এর মাধ্যমে বাংলার গভর্নর জেনারেলের পদটিকে ভারতের গভর্নর জেনারেল বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদে উন্নীত করা হয়। সেই অনুযায়ী লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল হন। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। 5 নম্বর প্রশ্ন: কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপের অবসান ঘটে? সঠিক উত্তর বি, চার্টার অ্যাক্ট 1913। সমাধান: চার্টার অ্যাক্ট 1913-র মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার শেষ করা হয়। যদিও চীনের সাথে চা এবং আফিমের বাণিজ্য চালু ছিল, অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। 6 নম্বর প্রশ্ন: ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বা সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলীর জনক কাকে বলা হয়? সঠিক উত্তর বি, লর্ড মিন্টো। সমাধান: ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 বা মর্লে মিন্টো সংস্কার আইন দ্বারা ভারতে প্রথমবার মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গৃহীত হয়। এই ব্যবস্থার মাধ্যমে সাম্প্রদায়িক বিভাজনের বীজ রোপণ করা হয়েছিল বলে লর্ড মিন্টোকে সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলীর জনক বলা হয়। 7 নম্বর প্রশ্ন: কোন আইন মন্টেন্ডো চেমসফোর্ড সংস্কার নামে পরিচিত? সঠিক উত্তর বি, ভারত শাসন আইন 1919। সমাধান: ভারত শাসন আইন 1919 মন্টেন্ডো চেমসফোর্ড সংস্কার নামে পরিচিত। এই সময় মন্টেন্ডো ছিলেন ভারত সচিব এবং লর্ড চেমসফোর্ড ছিলেন ভাইসরয়। এই আইনের মাধ্যমে প্রদেশে দ্বৈত শাসন বা ডায়ার্কি ব্যবস্থা চালু হয়। 8 নম্বর প্রশ্ন: কোন আইনের মাধ্যমে ভারতে যুক্তরাষ্ট্রীয় আদালত বা ফেডারেল কোর্ট স্থাপিত হয়? সঠিক উত্তর সি, ভারত শাসন আইন 1935। সমাধান: ভারত শাসন আইন 1935-এ একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো গঠনের প্রস্তাব ছিল এবং কেন্দ্র ও প্রদেশের মধ্যে বিবাদ নিষ্পত্তির জন্য একটি যুক্তরাষ্ট্রীয় আদালত বা ফেডারেল কোর্ট স্থাপনের কথা বলা হয়েছিল, যা 1937 সালে দিল্লিতে প্রতিষ্ঠিত হয়। 9 নম্বর প্রশ্ন: অ্যাক্ট ফর দি গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে কোন আইনটি পরিচিত? সঠিক উত্তর বি, ভারত শাসন আইন 1858। সমাধান:
1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার সরাসরি নিজেদের হাতে তুলে নেয়। এই উদ্দেশ্যে পারিত আইনটি অ্যাক্ট ফর দি গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত। এর মাধ্যমে ভাইসরয় পদের সৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর বি, লর্ড ক্যানিং। সমাধান: ভারত শাসন আইন 1858 এর মাধ্যমে ভারতের গভর্নর জেনারেল পদের নাম পরিবর্তন করে ভাইসরয় করা হয়। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। 11 নম্বর প্রশ্ন, গণপরিষদের ধারণা প্রথম কে দিয়েছিলেন? সঠিক উত্তর সি, এম.এন. রয়। সমাধান: 1934 সালে ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মানবেন্দ্রনাথ রায় এম.এন. রয় প্রথম ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের ধারণা দেন। 12 নম্বর প্রশ্ন, কোন মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদ গঠিত হয়েছিল? সঠিক উত্তর সি, ক্যাবিনেট মিশন। সমাধান: 1946 সালে ভারতে আসা ব্রিটিশ ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠন করা হয়। এই মিশন একটি অবিভক্ত ভারতের জন্য ক্ষমতা হস্তান্তরের রূপরেখা তৈরি করতে এসেছিল। 13 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? সঠিক উত্তর সি, স্যার পেথিক লরেন্স। 1946 সালের ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য ছিলেন স্যার পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তৎকালীন ভারত সচিব স্যার পেথিক লরেন্স এই মিশনের প্রধান ছিলেন। 14 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর সি, 9 ডিসেম্বর 1946। সমাধান: 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে বা বর্তমান সংসদের সেন্ট্রাল হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে মুসলিম লীগ যোগদান করেনি। 15 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর ডি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সমাধান: ফরাসি প্রথা অনুসরণ করে গণপরিষদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে প্রথম অধিবেশনের জন্য অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হন? সঠিক উত্তর সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1946 সালের 11 ডিসেম্বর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্বসম্মতিক্রমে গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। 17 নম্বর প্রশ্ন, গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? সঠিক উত্তর ডি, বি ও সি উভয়ই। সমাধান: গণপরিষদের 2 জন সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি বা এইচ.সি. মুখার্জি এবং ভি.টি. কৃষ্ণমাঝারি। 18 নম্বর প্রশ্ন, কে গণপরিষদে অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব পেশ করেন? সঠিক উত্তর বি, জওহরলাল নেহেরু। সমাধান: 1946 সালের 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু গণপরিষদে অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন। এই প্রস্তাবে স্বাধীন ভারতের সংবিধানের মূল দর্শন ও নীতি নির্ধারণ করা হয়েছিল, যা পরবর্তীকালে সংবিধানের প্রস্তাবনার ভিত্তি হয়ে ওঠে। 19 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর সি, ডক্টর বি.আর. আম্বেদকর। সমাধান: সংবিধানের খসড়া প্রস্তুত করার জন্য 1947 সালের 29 আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে একটি খসড়া কমিটি গঠন করা হয়েছিল। ভারতীয় সংবিধান রচনায় তার ভূমিকার জন্য তাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। 20 নম্বর প্রশ্ন, খসড়া কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? সঠিক উত্তর সি, 7 জন। সমাধান: খসড়া কমিটিতে চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর সহ মোট 7 জন সদস্য ছিলেন। অন্য সদস্যরা ছিলেন এন গোপালস্বামী আয়েঙ্গার, আলাদি কৃষ্ণস্বামী আইয়ার, ডক্টর কে.এম. মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ, এন মাধব রাও এবং টি.টি. কৃষ্ণমাচারী। 21 নম্বর প্রশ্ন,
ভারতীয় সংবিধান কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? সঠিক উত্তর বি ২৬ নভেম্বর ১৯৪৯। সমাধান: সংবিধানের খসড়া চূড়ান্ত হওয়ার পর ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত ও বিধিবদ্ধ হয়। এই দিনটি বর্তমানে ভারতে সংবিধান দিবস হিসেবে পালিত হয়। ২২ নম্বর প্রশ্ন: ভারতীয় সংবিধান সম্পূর্ণরূপে কবে কার্যকর হয়? সঠিক উত্তর ডি ২৬ জানুয়ারি ১৯৫০। সমাধান: যদিও সংবিধানটি ২৬শে নভেম্বর ১৯৪৯-এ গৃহীত হয়েছিল, তবে এর বেশিরভাগ অংশ ২৬শে জানুয়ারি ১৯৫০ থেকে কার্যকর হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, কারণ ১৯৩০ সালের এই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দিবস পালন করেছিল। ২৩ নম্বর প্রশ্ন: গণপরিষদে ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? সঠিক উত্তর সি ২২ জুলাই ১৯৪৭। সমাধান: ভারত স্বাধীন হওয়ার কিছুদিন আগে ১৯৪৭ সালের ২২শে জুলাই গণপরিষদের অধিবেশনে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার নকশাটি গৃহীত হয়। ২৪ নম্বর প্রশ্ন: ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? সঠিক উত্তর বি পিঙ্গালি বেঙ্গাইয়া। সমাধান: ভারতের জাতীয় পতাকার বর্তমান রূপটির নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি বেঙ্গাইয়া। তার নকশার উপর ভিত্তি করেই জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। ২৫ নম্বর প্রশ্ন: ভারতের সংবিধান তৈরি করতে মোট কত সময় লেগেছিল? সঠিক উত্তর বি ২ বছর ১১ মাস ১৮ দিন। সমাধান: গণপরিষদের প্রথম অধিবেশন ৯ ডিসেম্বর ১৯৪৬ থেকে শুরু করে সংবিধান গৃহীত হওয়া পর্যন্ত মোট সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৮ দিন। ২৬ নম্বর প্রশ্ন: গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? সঠিক উত্তর সি বি.এন. রাও, বেনেগাল নার্সিং রাও। সমাধান: স্যার বেনেগাল নার্সিং রাও বা বি.এন. রাও ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং আমলা। তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে কাজ করেন এবং সংবিধানের প্রাথমিক খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২৭ নম্বর প্রশ্ন: মূল সংবিধানে কতগুলি ধারা ও তফসিল ছিল? সঠিক উত্তর এ ৩৯৫টি ধারা ও ৮টি তফসিল। সমাধান: ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর যখন সংবিধান গৃহীত হয়, তখন এতে ৩৯৫টি ধারা, ২২টি অংশ বা পার্টস এবং ৮টি তফসিল ছিল। বর্তমানে সংশোধনের মাধ্যমে ধারা, অংশ এবং তফসিলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২৮ নম্বর প্রশ্ন: গণপরিষদের শেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর ডি ২৪ জানুয়ারি ১৯৫০। সমাধান: গণপরিষদের শেষ অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি। এই দিন সদস্যরা চূড়ান্ত সংবিধানে স্বাক্ষর করেন এবং ড. রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়। ২৯ নম্বর প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর সি ড. বি.আর. আম্বেদকর। সমাধান: স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় ১৯৪৭ ড. বি.আর. আম্বেদকর আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবেও সংবিধান রচনায় নেতৃত্ব দিয়েছিলেন। ৩০ নম্বর প্রশ্ন: ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদে মোট আসন সংখ্যা কত ছিল? সঠিক উত্তর সি ৩৮৯। সমাধান: ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী
অবিভক্ত ভারতের জন্য গণপরিষদের মোট আসন সংখ্যা ছিল ৩৮৯, এর মধ্যে ২৯৬টি ব্রিটিশ ভারত এবং ৯৩টি দেশীয় রাজ্যগুলির জন্য বরাদ্দ ছিল। ৩১ নম্বর প্রশ্ন, দেশভাগের পর গণপরিষদের সদস্য সংখ্যা কমে কত হয়? সঠিক উত্তর সি, ২৯৯। সমাধান: ১৯৪৭ সালে ৩ জুন মাউন্টব্যাটেন পরিকল্পনার অধীনে ভারত ভাগের সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে যে সমস্ত অঞ্চলের প্রতিনিধিরা পাকিস্তানের গণপরিষদে যোগ দেন তারা ভারতের গণপরিষদের সদস্য রইলেন না। ফলে সদস্য সংখ্যা ৩৮৯ থেকে কমে ২৯৯ হয়। ৩২ নম্বর প্রশ্ন, গণপরিষদের ইউনিয়ন পাওয়ার্স কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর সি, জওহরলাল নেহেরু। সমাধান: কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এছাড়াও তিনি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এবং স্টেটস কমিটিও সভাপতি ছিলেন। ৩৩ নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর বি, সর্দার বল্লভভাই প্যাটেল। সমাধান: প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এছাড়াও তিনি মৌলিক অধিকার, সংখ্যালঘু ও আদিবাসী বিষয়ক উপদেষ্টা কমিটিরও প্রধান ছিলেন। ৩৪ নম্বর প্রশ্ন, গণপরিষদের জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সমাধান: জাতীয় পতাকা সংক্রান্ত বিষয়গুলি চূড়ান্ত করার জন্য গঠিত অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ৩৫ নম্বর প্রশ্ন, ডিপি খৈতানের মৃত্যুর পর খসড়া কমিটিতে কে তার স্থলাভিষিক্ত হন? সঠিক উত্তর বি, টি কৃষ্ণামাচারী। সমাধান: খসড়া কমিটির সদস্য ডিপি খৈতান ১৯৪৮ সালে মারা গেলে তার জায়গায় টি কৃষ্ণামাচারীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ৩৬ নম্বর প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা ডাইয়ার্কির অবসান ঘটানো হয়? সঠিক উত্তর সি, ভারত শাসন আইন ১৮৫৮। সমাধান: পিটস ইন্ডিয়া অ্যাক্ট ১৭৮৪ দ্বারা প্রবর্তিত বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরস এর দ্বৈত শাসন ব্যবস্থা ভারত শাসন আইন ১৮৫৮ দ্বারা বিলুপ্ত করা হয় এবং ভারত সচিব পদের সৃষ্টি হয়। ৩৭ নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভাইসরয়কে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়? সঠিক উত্তর বি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৮৬১। সমাধান: ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৮৬১ এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে ভাইসরয়কে আইন পরিষদের সম্মতি ছাড়াই অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারির ক্ষমতা প্রদান করা হয়। এই অধ্যাদেশের মেয়াদ ৬ মাস পর্যন্ত থাকত। ৩৮ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল হস্তলিখিত কপিটি কে লিখেছিলেন? সঠিক উত্তর সি, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। সমাধান: ভারতের সংবিধানের মূল ইংরেজি সংস্করণটি কোনো মুদ্রণ যন্ত্রে ছাপা হয়নি, বরং এটি হস্তলিখিত ছিল। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা তার সুন্দর হস্তাক্ষরে এটি লিখেছিলেন। ৩৯ নম্বর প্রশ্ন, সংবিধানের হস্তলিখিত কপির পৃষ্ঠাগুলি কারা অলঙ্কৃত করেছিলেন? সঠিক উত্তর সি, শান্তিনিকেতনের শিল্পীরা। সমাধান: সংবিধানের প্রতিটি পৃষ্ঠা নন্দলাল বসুর নেতৃত্বে শান্তিনিকেতনের শিল্পীরা অনন্যভাবে অলঙ্কৃত ও সজ্জিত করেছিলেন। ৪০ নম্বর প্রশ্ন, গণপরিষদে কমিউনিস্ট পার্টির একমাত্র সদস্য কে ছিলেন? সঠিক উত্তর বি, সোমনাথ লাহিড়ী। সমাধান:
গণপরিষদে ভারতের কমিউনিস্ট পার্টির একমাত্র প্রতিনিধি বা সদস্য ছিলেন সোমনাথ লাহিড়ী। তিনি গণপরিষদের বিতর্কগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ৪১ নম্বর প্রশ্ন, সিআর ফর্মুলা কে দিয়েছিলেন? সঠিক উত্তর বি, চক্রবর্তী রাজাগোপালাচারী। সমাধান: ১৯৪৪ সালে চক্রবর্তী রাজাগোপালাচারী কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা কাটানোর জন্য একটি সূত্র বা ফর্মুলা পেশ করেন, যা সিআর ফর্মুলা নামে পরিচিত। এর মূল উদ্দেশ্য ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে গণভোটের মাধ্যমে পাকিস্তানের দাবি মেনে নেওয়ার প্রস্তাব দেওয়া। ৪২ নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর সি, চক্রবর্তী রাজাগোপালাচারী। সমাধান: লর্ড মাউন্টব্যাটেনের পর চক্রবর্তী রাজাগোপালাচারী স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, কারণ ১৯৫০ সালে সংবিধান কার্যকর হওয়ার পর এই পদটি বিলুপ্ত হয়ে যায় এবং রাষ্ট্রপতি পদের তৈরি হয়। ৪৩ নম্বর প্রশ্ন, ভারত শাসন আইন ১৯৩৫-এ ক্ষমতার বণ্টন কয়টি তালিকার মাধ্যমে করা হয়েছিল? সঠিক উত্তর বি, ৩টি: ফেডারেল, প্রাদেশিক ও যুগ্ম। সমাধান: ভারত শাসন আইন ১৯৩৫-এ প্রথমবার কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ৩টি তালিকার মাধ্যমে ক্ষমতার বণ্টন করা হয়। ফেডারাল লিস্ট ৫৯টি বিষয়, প্রভিন্সিয়াল লিস্ট ৫৪টি বিষয় এবং কনকারেন্ট লিস্ট ৩৬টি বিষয়। ৪৪ নম্বর প্রশ্ন, কোন আইনের ভিত্তিতে ভারতের সংবিধানের একটি বড় অংশ রচিত হয়েছে? সঠিক উত্তর ডি, ভারত শাসন আইন ১৯৩৫। সমাধান: ভারতের বর্তমান সংবিধানের কাঠামো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্যপালের পদ, বিচার ব্যবস্থা, পাবলিক সার্ভিস কমিশন, জরুরি অবস্থা সংক্রান্ত বিধানসহ বহু বিষয় সরাসরি বা পরিবর্তিত রূপে ভারত শাসন আইন ১৯৩৫ থেকে নেওয়া হয়েছে। তাই এটিকে ভারতীয় সংবিধানের বৃহত্তম উৎস বলা হয়। ৪৫ নম্বর প্রশ্ন, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে নিযুক্ত প্রথম ভারতীয় আইন সদস্য বা ল মেম্বার কে ছিলেন? সঠিক উত্তর সি, সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সমাধান: ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৯০৯ বা মর্লে মিন্টো সংস্কার অনুযায়ী সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম ভারতীয় হিসাবে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে আইন সদস্য বা ল মেম্বার হিসাবে নিযুক্ত হন। তিনি লর্ড সিনহা নামেও পরিচিত ছিলেন। ৪৬ নম্বর প্রশ্ন, ১৯৪৬ সালে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর সি, জওহরলাল নেহেরু। সমাধান: ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদ গঠনের পাশাপাশি একটি অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়। এই সরকারে জওহরলাল নেহেরু উপপ্রধানমন্ত্রী বা কার্যত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৪৭ নম্বর প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর এ, ৩ জুন ১৯৪৭। সমাধান: ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ৩ জুন ভারত বিভাজন এবং ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করেন, যা মাউন্টব্যাটেন পরিকল্পনা বা ৩ জুন পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনার ভিত্তিতেই ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭ প্রণীত হয়। ৪৮ নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতে কোন আইনের মাধ্যমে প্রথমবার প্রত্যক্ষ নির্বাচন বা ডিরেক্ট ইলেকশন শুরু হয়? সঠিক উত্তর বি, ভারত শাসন আইন ১৯১৯। সমাধান: ভারত শাসন আইন ১৯১৯ বা মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মাধ্যমে ভারতে প্রথমবার সীমিত ভোটাধিকারের ভিত্তিতে
প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থার সূচনা হয় এবং কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। ৪৯ নম্বর প্রশ্ন, গণপরিষদের নির্বাচনে কংগ্রেস কতগুলি আসনে জয়লাভ করে? সঠিক উত্তর সি, ২০৮। সমাধান: ১৯৪৬ সালের জুলাই মাসে অনুষ্ঠিত গণপরিষদের নির্বাচনে মোট ২৯৬টি আসনের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস ২০৮টি আসনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে। মুসলিম লীগ ৭৩টি আসন পেয়েছিল। একান্ন নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর এ, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। সমাধান: ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-র অধীনে ভারতীয় বিচার ব্যবস্থার সংস্কার করা হয় এবং 1862 সালে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি হাইকোর্ট স্থাপন করা হয়। 52 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন 1947 অনুযায়ী দেশীয় রাজ্যগুলিকে কি ক্ষমতা দেওয়া হয়েছিল? সঠিক উত্তর সি, ভারত বা পাকিস্তানে যোগদান অথবা স্বাধীন থাকার বিকল্প। সমাধান: ভারতীয় স্বাধীনতা আইন 1947 অনুযায়ী দেশীয় রাজ্যগুলির উপর থেকে ব্রিটিশদের আধিপত্যের অবসান ঘটে। তাদের ভারত বা পাকিস্তান যে কোনো একটি ডোমিনিয়নে যোগ দেওয়ার অথবা স্বাধীন থাকার স্বাধীনতা দেওয়া হয়েছিল, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। 53 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর বি, জে.বি. কৃপালনী। সমাধান: মৌলিক অধিকার বিষয়ক সাব কমিটির সভাপতি ছিলেন আচার্য জে.বি. কৃপালনী। এই কমিটি সর্দার প্যাটেলের নেতৃত্বাধীন মৌলিক অধিকার ও অল্প সংখ্যক বিষয়ক উপদেষ্টা কমিটির অধীনে কাজ করত। 54 নম্বর প্রশ্ন, সংখ্যালঘু সম্পর্কিত সাব কমিটি অর্থাৎ মাইনরিটিস সাব কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর সি, এইচ.সি. মুখার্জি। সমাধান: সংখ্যালঘু বিষয়ক সাব কমিটির সভাপতি ছিলেন গণপরিষদের সহসভাপতি হরেন্দ্র কুমার মুখার্জি, এইচ.সি. মুখার্জি। 55 নম্বর প্রশ্ন, খসড়া কমিটি কবে তার প্রথম খসড়া সংবিধান প্রকাশ করে? সঠিক উত্তর সি, ফেব্রুয়ারি 1948। সমাধান: খসড়া কমিটি সংবিধানের প্রথম খসড়াটি 1948 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশ করে। এই খসড়াটির উপর আলোচনার জন্য এবং মতামত দেওয়ার জন্য ভারতের জনগণকে প্রায় 8 মাস সময় দেওয়া হয়েছিল। 56 নম্বর প্রশ্ন, সংবিধান গৃহীত হওয়ার দিন অর্থাৎ 26 নভেম্বর 1949 কতজন সদস্য উপস্থিত থেকে স্বাক্ষর করেন? সঠিক উত্তর বি, 284। সমাধান: 1949 সালের 26 নভেম্বর, যেদিন ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল, সেদিন উপস্থিত 284 জন সদস্য এতে স্বাক্ষর করেছিলেন। 57 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক ঘটনার স্মরণে 26শে জানুয়ারিকে সংবিধান কার্যকর করার দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল?
সঠিক উত্তর সি পূর্ণ স্বরাজ দিবস পালন। সমাধান ভারতীয় জাতীয় কংগ্রেসের 1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে 1930 সালের 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। 58 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর সি রাজকুমারী অমৃত কর। সমাধান স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় রাজকুমারী অমৃত কর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ক্যাবিনেট মন্ত্রী হন। 59 নম্বর প্রশ্ন, স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সমাধান গণপরিষদের কার্যপ্রণালী পরিচালনার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 60 নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানির সাম্রাজ্যকে ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তর বি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। সমাধান পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-র মাধ্যমে প্রথমবার ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ অঞ্চলগুলিকে আনুষ্ঠানিকভাবে ভারতে ব্রিটিশ সম্পত্তি বা ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া হিসেবে অভিহিত করা হয়। 61 নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়? সঠিক উত্তর এ চার্টার অ্যাক্ট 1813। সমাধান চার্টার অ্যাক্ট 1813-র মাধ্যমে খ্রিস্টান মিশনারিদের ভারতে এসে ধর্মপ্রচার করার এবং ইংরেজি শিক্ষা বিস্তারের অনুমতি দেওয়া হয়েছিল। 62 নম্বর প্রশ্ন, কোন কমিটির সুপারিশে ভারতের সরকারি কর্মী নিয়োগে অবাধ প্রতিযোগিতা চালু হয়? সঠিক উত্তর সি ম্যাকাউলে কমিটি। সমাধান চার্টার অ্যাক্ট 1853-র ভিত্তিতে 1854 সালে লর্ড ম্যাকাউলের নেতৃত্বে গঠিত কমিটি ভারতে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার সুপারিশ করে। 63 নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভারতে আইন বিভাগ অর্থাৎ লেজিসলেটিভ ও শাসন বিভাগ অর্থাৎ এক্সিকিউটিভ এর মধ্যে পৃথকীকরণ করা হয়? সঠিক উত্তর বি চার্টার অ্যাক্ট 1853। সমাধান চার্টার অ্যাক্ট 1853-র মাধ্যমে প্রথমবার গভর্নর জেনারেলের কাউন্সিলের আইন প্রণয়নকারী এবং কার্যনির্বাহী কাজকে পৃথক করা হয়। এর জন্য কাউন্সিলের 6 জন নতুন সদস্য যুক্ত করা হয়, যাদের লেজিসলেটিভ কাউন্সিলর বলা হতো। 64 নম্বর প্রশ্ন, ভারত সচিবের পদ অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া কোন আইনের মাধ্যমে তৈরি হয়? সঠিক উত্তর বি ভারত শাসন আইন 1858। সমাধান ভারত শাসন আইন 1858-র মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরস বিলুপ্ত করে ভারত সচিব নামে একটি নতুন পদ তৈরি করা হয়। ভারত সচিব ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য ছিলেন এবং তাকে সহায়তা করার জন্য 15 সদস্যের একটি কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করা হয়। ছেষট্টি নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে প্রদেশে দ্বৈত শাসন অর্থাৎ ডাইয়ার্কি ব্যবস্থা চালু হয়? সঠিক উত্তর বি ভারত শাসন আইন 1919।
সমাধান ভারত শাসন আইন ১৯১৯ বা মন্টেন্ডো চেমসফোর্ড সংস্কারের মাধ্যমে প্রাদেশিক বিষয়গুলিকে দুটি ভাগে ভাগ করা হয়, সংরক্ষিত এবং হস্তান্তরিত। এই ব্যবস্থাই দ্বৈত শাসন বা ডাইয়ার্কি নামে পরিচিত। ৬৭ নম্বর প্রশ্ন, রাওলাট আইন বা রাওলাট অ্যাক্ট কোন সালে পাশ হয়? সঠিক উত্তর সি, ১৯১৯। সমাধান ভারত শাসন আইন ১৯১৯-এর প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার ভারতে বিপ্লবী কার্যকলাপ দমনের জন্য ১৯১৯ সালে রাওলাট আইন পাশ করেন। এই আইনে বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করার বিধান ছিল। ৬৮ নম্বর প্রশ্ন, ভারত শাসন আইন ১৯৩৫-এর মাধ্যমে কোন প্রতিষ্ঠানটি গঠিত হয়? সঠিক উত্তর বি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সমাধান দেশের মুদ্রা ও ঋণ নীতি নিয়ন্ত্রণের জন্য ভারত শাসন আইন ১৯৩৫-এর অধীনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই গঠিত হয়েছিল। এটি ১৯৩৫ সালের ১ এপ্রিল কাজ শুরু করে। ৬৯ নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে প্রদেশগুলিতে স্বায়ত্তশাসন বা প্রভিন্সিয়াল অটোনমি চালু করা হয়? সঠিক উত্তর বি, ভারত শাসন আইন ১৯৩৫। সমাধান ভারত শাসন আইন ১৯৩৫-এর মাধ্যমে প্রদেশগুলিতে প্রচলিত দ্বৈত শাসন অর্থাৎ ডাইয়ার্কি ব্যবস্থার অবসান ঘটানো হয় এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু করা হয়। ৭০ নম্বর প্রশ্ন, গণপরিষদের আসনগুলি কোন ভিত্তিতে বণ্টিত হয়েছিল? সঠিক উত্তর সি, ধর্মীয় সম্প্রদায় ও জনসংখ্যা। সমাধান ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের আসনগুলি প্রধানত ৩টে সম্প্রদায় সাধারণ, মুসলিম এবং শিখ অর্থাৎ শুধুমাত্র পাঞ্জাবে ভাগ করা হয়েছিল। আসন বণ্টন জনসংখ্যার অনুপাতে করা হয়েছিল, সাধারণত প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় একজন সদস্য। ৭১ নম্বর প্রশ্ন, গণপরিষদের সদস্যরা কিভাবে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর বি, প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে। সমাধান গণপরিষদের সদস্যরা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সরাসরি নির্বাচিত হননি। তারা ১৯৪৬ সালে গঠিত প্রাদেশিক আইনসভাগুলির সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটে পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিলেন। ৭২ নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, তথ্য এবং সম্প্রচার মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। সমাধান স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্র, তথ্য এবং সম্প্রচার এবং রাজ্যগুলির একত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন। ৭৩ নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর বি, মৌলানা আবুল কালাম আজাদ। সমাধান স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও পণ্ডিত মৌলানা আবুল কালাম আজাদ। ৭৪ নম্বর প্রশ্ন, গণপরিষদের মোট কতগুলি অধিবেশন বা সেশন হয়েছিল? সঠিক উত্তর সি, ১১টি। সমাধান সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট ১১টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনগুলি মোট ১৬৫ দিন ধরে চলেছিল। এর মধ্যে ১১৪ দিন খসড়া সংবিধানের ওপর বিতর্কে ব্যয় হয়েছিল। ৭৫ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ডি, ২৬শে নভেম্বর। সমাধান ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
ভারতের গণপরিষদ দেশের সংবিধান গ্রহণ করেছিল। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করার জন্য 2015 সাল থেকে প্রতি বছর 26শে নভেম্বর দিনটি সংবিধান দিবস বা জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয়। ৭৬ নম্বর প্রশ্ন, খসড়া কমিটির কোন সদস্য বি.এল. মিত্রের জায়গায় এসেছিলেন? সঠিক উত্তর বি. এন. মাধব রাও। সমাধান: খসড়া কমিটির মূল সদস্য বি.এল. মিত্র অসুস্থতার কারণে পদত্যাগ করলে তার জায়গায় এন. মাধব রাওকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ৭৭ নম্বর প্রশ্ন, পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল? সঠিক উত্তর বি. ২৬ জানুয়ারি ১৯৩০। সমাধান: ১৯২৯ সালের লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি দিনটি সমগ্র ভারতে পূর্ণ স্বরাজ বা স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। ৭৮ নম্বর প্রশ্ন, গণপরিষদের মোট কার্যদিবস কত ছিল? সঠিক উত্তর বি. ১১৪ দিন। সমাধান: যদিও গণপরিষদের অধিবেশনগুলি মোট ১৬৫ দিন ধরে চলেছিল, কিন্তু খসড়া সংবিধানের ওপর আলোচনা ও বিতর্কের জন্য মোট কার্যদিবস ছিল ১১৪ দিন। একাশি নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেন? সঠিক উত্তর ডি. ২০৭ জন। সমাধান: ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত গণপরিষদের প্রথম অধিবেশনে মুসলিম লীগ যোগদান না করায় এবং দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরা অনুপস্থিত থাকায় মাত্র ২০৭ জন সদস্য যোগদান করেছিলেন। ৮২ নম্বর প্রশ্ন, গণপরিষদ কবে সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে ওঠে? সঠিক উত্তর বি. ১৪ আগস্ট ১৯৪৭। সমাধান: ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭ অনুযায়ী গণপরিষদ একটি সার্বভৌম সংস্থায় পরিণত হয়। এর পঞ্চম অধিবেশন থেকে অর্থাৎ ১৪ আগস্ট ১৯৪৭ এটি ভারতের জন্য যে কোনো আইন প্রণয়ন ও বাতিল করার পূর্ণ ক্ষমতার অধিকারী হয়। ৮৩ নম্বর প্রশ্ন, ভারত বিভাজনের কথা কোন পরিকল্পনায় ঘোষণা করা হয়? সঠিক উত্তর সি. মাউন্টব্যাটেন প্ল্যান। সমাধান: ১৯৪৭ সালে ৩ জুন লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাজন এবং ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করেন, যা মাউন্টব্যাটেন প্ল্যান নামে পরিচিত। এই পরিকল্পনাতেই পৃথক গণপরিষদ গঠনের কথাও বলা হয়। ৮৪ নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভারতে বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়া শুরু হয়? সঠিক উত্তর সি. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৮৬১। সমাধান: ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ১৮৬১-এর মাধ্যমে বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিকে আইন প্রণয়নের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়, যার ফলে ১৮৩৩ সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে শুরু হওয়া কেন্দ্রীকরণের প্রবণতা বিপরীত দিকে মোড় নেয় এবং বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু হয়। ৮৫ নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর বি.
1927 সমাধান ভারত শাসন আইন 1919-এর কার্যকারিতা পর্যালোচনা করার জন্য নির্ধারিত সময়ের আগেই 1927 সালে ব্রিটিশ সরকার স্যার জন সাইমনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন যা সাইমন কমিশন নামে পরিচিত। 86 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর এ ডক্টর জন মাথাই। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় ডক্টর জন মাথাই রেল ও পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন। 87 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর বি আর কে ষণ্মুখম চেট্টি। আর কে ষণ্মুখম চেট্টি ছিলেন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী। তিনি 1947 সালে 26শে নভেম্বর স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন। 88 নম্বর প্রশ্ন গণপরিষদে বাংলার জন্য মোট কতগুলি আসন বরাদ্দ ছিল? সঠিক উত্তর সি 60টি। সমাধান ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী অবিভক্ত বাংলার জন্য গণপরিষদে মোট 60টি আসন বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে 27টি সাধারণ, 33টি মুসলিমদের জন্য সংরক্ষিত ছিল। 89 নম্বর প্রশ্ন গণপরিষদের মোট কতগুলি কমিটি গঠন করা হয়েছিল? সঠিক উত্তর বি 13টি। প্রদত্ত নথি অনুযায়ী সংবিধান রচনার বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য গণপরিষদ মোট 13টি প্রধান কমিটি গঠন করেছিল। এর মধ্যে 8টি ছিল প্রধান কমিটি এবং বাকিগুলো ছিল অপ্রধান কমিটি। 90 নম্বর প্রশ্ন কোন আইনের মাধ্যমে ভারতে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর বি রেগুলেটিং অ্যাক্ট 1773। সমাধান রেগুলেটিং অ্যাক্ট 1773-এর মাধ্যমে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয় এবং বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিকে তার অধীনে আনা হয়। ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। 91 নম্বর প্রশ্ন কোন আইনের মাধ্যমে কেন্দ্রীয় বাজেট থেকে প্রাদেশিক বাজেট আলাদা করা হয়? সঠিক উত্তর বি ভারত শাসন আইন 1919। সমাধান ভারত শাসন আইন 1919 বা মন্টেক চেমসফোর্ড সংস্কার দ্বারা প্রথমবারের মতো কেন্দ্রীয় বাজেট থেকে প্রাদেশিক বাজেটকে আলাদা করা হয় এবং প্রাদেশিক আইনসভাগুলিকে তাদের নিজস্ব বাজেট প্রণয়নের অধিকার দেওয়া হয়। 92 নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর ডি ডক্টর সচ্চিদানন্দ সিংহ। সমাধান গণপরিষদের প্রথম অধিবেশন 1946 সালের 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয় এবং এতে বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে ডক্টর সচ্চিদানন্দ সিংহ অস্থায়ী সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন। 93 নম্বর প্রশ্ন অবজেক্টিভ রেজলিউশন কবে গণপরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়? সঠিক উত্তর বি 22শে জানুয়ারি 1947। সমাধান জওহরলাল নেহরুর কর্তৃক 13ই ডিসেম্বর 1946-এ পেশ করা অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনার পর 1947 সালের 22শে জানুয়ারি গণপরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 94 নম্বর প্রশ্ন খসড়া কমিটি কবে গঠিত হয়? সঠিক উত্তর ডি 29শে আগস্ট 1947। সমাধান ভারত স্বাধীন হওয়ার পর 1947 সালের 29শে আগস্ট গণপরিষদ ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে সংবিধানের খসড়া তৈরির জন্য খসড়া কমিটি গঠন করেন। 95 নম্বর প্রশ্ন গণপরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর বি জুলাই 1946। সমাধান ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠনের জন্য নির্বাচন 1946 সালের জুলাই আগস্ট মাসে অনুষ্ঠিত হয়েছিল। 96 নম্বর প্রশ্ন 1935 সালের ভারত শাসন আইনের পরিবর্তে ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল? সঠিক উত্তর বি 26শে জানুয়ারি 1950। সমাধান
1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান সম্পূর্ণরূপে কার্যকরী হয় এবং এটি ভারতের সর্বোচ্চ আইন হিসেবে 1935 সালের ভারত শাসন আইন এবং 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইনকে প্রতিস্থাপিত করে। 97 নম্বর প্রশ্ন, গণপরিষদে জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র কবে গৃহীত হয়? সঠিক উত্তর সি, 24শে জানুয়ারি 1950। সমাধান: 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশনে জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম এবং বন্দে মাতরম জাতীয় স্তোত্র বা ন্যাশনাল সং হিসেবে গৃহীত হয়। 98 নম্বর প্রশ্ন, প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর বি, 1951-52। সমাধান: সংবিধান কার্যকর হওয়ার পর স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন বা লোকসভা নির্বাচন 1951 সালের অক্টোবর থেকে 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। 99 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর বি, শ্যামাপ্রসাদ মুখার্জি। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় ড শ্যামাপ্রসাদ মুখার্জি শিল্প ও সরবরাহ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 100 নম্বর প্রশ্ন, কে মন্তব্য করেছিলেন যে সংবিধানের প্রস্তাবনাটি হল পলিটিক্যাল হরোস্কোপ? সঠিক উত্তর সি, কে এম মুন্সি। গণপরিষদের খসড়া কমিটির অন্যতম সদস্য কে এম মুন্সি ভারতের সংবিধানের প্রস্তাবনাকে রাজনৈতিক রাশিফল বা পলিটিক্যাল হরোস্কোপ বলে আখ্যায়িত করেছিলেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন।